ব্যোমকেশ বক্সীর গোয়েন্দাগিরি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পর্ব ৩। রমানাথ কোনো স্বীকারোক্তি করল না, শেষ পর্যন্ত মুখ টিপে রইল। ওদিকে মহারাজা রমেন্দ্র সিং পুলিশের পেছনে লেগে রইলেন। পুরস্কারের লোভে পুলিশও অনুসন্ধান চালিয়ে চলল। রমানাথ জেলে যাওয়ার মাস ৩-১ নির্মলবাবু খবর পেলেন যে নীলাটা রমানাথের কাছেই আছে। কয়েকজন কয়েদি নাকি দেখেছে। জেলে পুলিশের গুপ্তচর কয়েদির ছদ্মবেশে থাকত, তা জানো, তারাই খবরটা দিয়েছে। খবর পেয়ে নির্মলবাবু হঠাৎ একদিন রমানাথের সেলে গিয়ে খানা তল্লাশি করলেন, কিন্তু কিছুই পাওয়া গেল না। রমানাথ তখন আলিপুর জেলে ছিল। কোথায় যে নীলাটা সরিয়ে ফেলল কেউ খুঁজেই বার করতে পারল না। সেই থেকে নীলাটা একেবারে লোপাট হয়ে গেছে। পুলিশ অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে। ব্যোমকেশ কিয়ৎক্ষণ চুপ করিয়া বসিয়া রইল। তারপর কটা যেন নিজের মনে করে বলিল, মন্দ প্রবলেম নয়। এলাচের মতো একটা নীল রঙের পাথর একজন জেলের কয়েদি সেটা কোথায় লুকিয়ে রাখলো? কেসটা যদি একবার আমার হাতে আসতো, চেষ্টা করে দেখতাম। ২০০০ টাকার পুরস্কারটাও ছিল। ব্যোমকেশের অর্ধস্থগিত ব্যাহত করিয়া সিঁড়ির উপর পদশব্দ শোনা গেল। আমি সোজা হইয়া উঠিয়া বসিয়া বলিলাম, লোক আসছে ব্যোমকেশ, বোধ হয় মক্কেল। ব্যোমকেশ কান পাতাইয়া শুনিয়া বলিল, বুড়ো লোক, দামি জুতো, এই বর্ষাতেও মচমচ করছে না। সম্ভবত মোটর গাড়িতে ঘুরে বেড়ান, সুতরাং বড় মানুষ। একটু খুঁড়িয়ে চলেন। হঠাৎ উত্তেজিত স্বরিয়া বড়ি উঠিয়া উঠল, অজিত, তাও কি সম্ভব? জানলা দিয়া গলা বাড়াইয়া দেখো তো, একখানা প্রকাণ্ড রোলস রয়েলস সামনে দাঁড়িয়ে আছে কিনা। আছে? ঠিক ধরেছি তাহলে। কি আশ্চর্য যোগাযোগ, অজিত। যার কথা হচ্ছিল সেই মহারাজা রমেন্দ্র সিং আসছেন। কেন আসছেন জানো? আমি সৎসাহস করে বললাম, জানি, খবরের কাগজে পড়েছি। তার সেক্রেটারি হরিপদ রক্ষিত সম্প্রতি খুন হয়েছে। কি? হ্যাঁ, তার সেক্রেটারি হরিপদ রক্ষিত সম্প্রতি খুন হয়েছে। সেই বিষয়ে হয়তো। দ্বারে টোকা পড়িল। দ্বার খুলিয়া ব্যোমকেশ আসুন মহারাজ বলিয়া যে লোকটাকে সম্বোধনে আহ্বান করিল, সাময়িক কাগজপত্রে তাহার অনেক ছবি দেখিয়া থাকিলেও আসলে মানুষটি এই প্রথম তাকে চক্ষুস্বাদ করিল। সঙ্গে লোক লম্বদ আড়াই নয়, অত্যন্ত সাদাসিধে ধরনের মানুষ, ঈষৎ রক্ষক্ষীণ চেহারায়, পায়ের একটু দোষ থাকতে একটু খুঁড়িয়েই চলেন। বয়স বোধ করি ৬০ পার করিয়া গেছেন, কিন্তু বার্ধক্যে লেনচর্ম তাহার মুখখানিকে কুৎসিত করিতে পারেনি, বরং একটা স্নিগ্ধ প্রসন্নতার মুখে জরাজীর্ণিত বিকার হয়ে তুলিয়াছে। মহারাজা একটু হাসিয়া ব্যোমকেশের মুখের পানে চাই রইলেন। তাহার দৃষ্টিতে ঈষৎ বিস্ময় প্রকাশ পাইল। বলিলেন, আপনার ভাব দেখে মনে হচ্ছে আপনি আমার প্রতীক্ষা করছিলেন। আমি আসব সেটা কি আগে থাকতে অনুমান করে রেখেছিলেন নাকি মশাই? ব্যোমকেশও হাসিল। এত বড় সৌভাগ্য আমি কল্পনাও করিতে পারিনি। কিন্তু আপনার সেক্রেটারির মৃত্যুর কোনো কিনারাই যখন পুলিশ করিতে পারিল না, তখন আশা হয়েছিল হয়তো মহারাজা স্মরণ করিবেন। কিন্তু আসুন, আগে বসুন।
মহারাজা চেয়ারে উপনিবেশ করিয়া ধীরে ধীরে বলিলেন, হ্যাঁ, আজ 5 দিন হয়ে গেল, পুলিশ তো কিছুই করতে পারল না। তাই ভাবলুম দেখি যদি আপনি কিছু করতে পারেন। হরিপদ উপর আমার একটা মায়া জন্মে গিয়েছিল। তাছাড়া তার মৃত্যুর ধরনটাও এমন ভয়ঙ্কর। মহারাজা একটু থামিলেন। অবশ্য সে সাধু লোক ছিল না, কিন্তু আপনারা তো জানেনই, ওই রকম লোককে সৎ পথে আনাবার চেষ্টা করা আমার একটা খেয়াল। আর সব দিক দিয়ে দেখতে গেলে হরিপদর নেহাত মন্দ ছিল না, কাজকর্ম খুব ভালো করত, আর কৃতজ্ঞতাও যে তার অন্তরে ছিল সে প্রমাণও আমি অনেকবার পেয়েছি। ব্যোমকেশ বলিল, মাপ করিবেন, হরিপদবাবু সাধু লোক ছিলেন না, এ খবর তো জানতুম না। তিনি কি কোনো দুষ্কার্য করেছিলেন? আগামী পর্বগুলি দেখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।